আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই জানাবো, গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় নিহত ২৯ জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সর্বশেষ আজ ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার চিকিৎসকরা জানিয়েছে, হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলো। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় ৩ জন প্রাণ হারিয়েছে, খবর আল জাজিরা। দখলদার বাহিনী গাজার উপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়াচ্ছে। সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে আলাদাভাবে ভাগ করছে। জানা গেছে, গাজার ৬৯% ভূখণ্ডকে নো গো জোন হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ এসব জায়গায় কোনো মানুষ থাকতে পারবে না। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের হামলায় ১ মাসে হুতির ৫০০ সদস্য নিহত। গত ১ মাসে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ঘাঁটি লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এমন দাবি করেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। এদিকে এবার মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা। হংকং ইস্যুতে জঘন্যতম আচরণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান এবং সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানদের উপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। আজ এই নিষেধাজ্ঞা ঘোষণা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, খবর রয়টার্সের। জানাবো, ৭ সকালে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের ঝাড়খণ্ডে নিহত ৬। ৭ সকালে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন নিহত হয়েছে। ভোরে দেশটির ঝাড়খণ্ডের বোকারো জেলায় এই ঘটনা ঘটে। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স PRPF জানিয়েছে, ওই এলাকা থেকে সেনারা একটি PLR, ২টি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করে। এবং সর্বশেষ জানাবো, কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্থনা সামিট ২০২৫-এ যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ দোহা আন্তর্জাতিক হামদান বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় থামছেই না মৃত্যুর মিছিল, ২৪ ঘন্টায় নিহত ২৯ জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান এবং স্থল অভিযান অব্যাহত রয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ আজ ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজার চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলো। গাজা শহরে একটি তাঁবু ক্যাম্প হামলায় ৩ জন প্রাণ হারিয়েছে, খবর আল জাজিরার। দখলদার বাহিনী গাজার উপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়ছে। সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে কয়েক ভাগে ভাগ করে ফেলছে তারা। জানা গেছে, গাজাকে ৬৯% ভূখণ্ডে নো জোন হিসেবে চিহ্নিত করেছে দখলদার ইসরায়েল। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৩ জন ফিলিস্তিনিকে হত্যার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, নেতানিয়াহুর সরকার হামাসকে চাপ দেওয়ার জন্য জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় চুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেপ্তার করার কথা বিবেচনা করেছে।
যুক্তরাষ্ট্রের হামলায় এক মাসে হুতির ৫০০ সদস্য নিহত। গত এক মাসে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ঘাঁটি লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৫০০ সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এমন দাবি করেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ৫ সপ্তাহের বেশি সময় ধরে প্রতিনিয়ত বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের নতুন অঞ্চলে অভিযান প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মার্কিন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সূত্রের মধ্যে এসব হামলায় নিহতের মধ্যে অনেকেই শীর্ষ পর্যায়ের নেতা, ড্রোন অপারেটর এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ, শীর্ষ স্তরের অপারেটিভ। একটি সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে, একাধিক হুতির প্রশিক্ষণ শিবিরে মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে। যোদ্ধাদের মতো কেউ কেউ বেঁচে থাকলে অধিকাংশ বেঁচে নেই। কর্মকর্তারা বলছেন যে হুতিরা নিহত যোদ্ধাদের পরিবারকে নীরব থাকার জন্য চাপ দিচ্ছে এবং তাদের ঘাঁটির মধ্যে আতঙ্ক এড়াতে কেবল নিম্ন স্তরের সদস্যদের মৃত্যু স্বীকার করেছে গোষ্ঠীটি। তবে সাম্প্রতিক সময় একজন ইয়েমেনি নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দাবি করেছেন, মার্কিন হামলায় নিহত হুতির সংখ্যা ৬৫০ জনের বেশি। এই দাবি করা ব্যক্তির নাম শেখ জামাল আল মারামি, যিনি পূর্বের হুতির হাতে বন্দী হয়েছিলেন। তবে সংবাদ মাধ্যমটি স্বাধীনভাবে নিহতের তালিকার সঠিকতা যাচাই করতে পারেনি। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন হামলার ফলে নিহত হয়েছে অনেক বেসামরিক নাগরিকও, কিন্তু কতজন বেসামরিক ইয়েমেনি মারা গেল তা এখনো স্পষ্ট নয়। তবে এসব হামলায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে হুতির সামরিক সক্ষমতা। এবার মার্কিন ৬ কর্মকর্তার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা। হংকং ইস্যুতে জঘন্য আচরণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকজন এনজিও প্রধানের উপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। আজ এই নিষেধাজ্ঞার ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন বলেছেন, চীনের মূল ভূখণ্ড এবং হংকংয়ের ৬ জন কর্মকর্তাকে গত মাসে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের। এই পাল্টা নিষেধাজ্ঞা দেয়া হলো। এ সময় তিনি বলেছেন, হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আর কোনো ভুল পদক্ষেপ নেয়, চীনের দিক থেকে শক্ত ও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও উচ্চ পর্যায়ের সরকারি ৬টি কর্মকর্তা সহ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এর উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন। ২০২৩ সালে পাশ হওয়া জাতীয় নিরাপত্তা আইনের অধীন উল্লেখিত ১৯ বিরোধী রাজনীতিক ও অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হংকং। বিতর্কিত আইনটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা হংকং ছেড়ে বিদেশে পাড়ি জমায়। ওই ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার জন্যই জনপ্রতি $১,২৮,৫০০ পুরস্কার ঘোষণা করা ছিল হংকংয়ের পুলিশ। এই ১৯ ব্যক্তির মধ্যে ১৩ জনকে পলাতক ঘোষণা করে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সাত সকালে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ভারতের ঝাড়খণ্ডে নিহত ৬। সাত সকালে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন নিহত হয়েছে। আজ ভোরে দেশটির ঝাড়খণ্ডের বোকারো জেলায় এই ঘটনা ঘটে। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপি জানিয়েছে, ওই এলাকায় থেকে সেনারা একটি এসএলআর, ২টি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, জেলার লালপানি এলাকায় লুগু পাহাড়ে অভিযানে যায় নিরাপত্তা বাহিনীর সময় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে তারা। পরে গুলি বিনিময়ের সময় ৬ জন মাওবাদী নিহত হয়েছে। সিআরপিএফ জানিয়েছে, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ যৌথ অভিযান শুরু করে। আর সকালে ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকায় লুগু পাহাড়ে অভিযানের সময় গুলি বিনিময়ে ৬ জন মাওবাদী নিহত হয়। তবে এখন পর্যন্ত সৈন্যদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত ১২ এপ্রিল ঝাড়খণ্ডে জাগুয়ারের একজন ভারতীয় সৈন্য নিহত হয়। এছাড়াও ঝাড়খণ্ডে চাইবাসা একটি কম্প্রোমাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি
বিস্ফোরণে একজন সিআরপি কর্মী আহত হয়। রাঁচির ডিআইজি কাম সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ চন্দন কুমার সিনহা এক বিবৃতিতে বলেছেন, ঝাড়খণ্ডে জাগুয়ারের এক জওয়ান আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছে। যখন একজন সিআরপিএফ জওয়ান চিকিৎসাধীন রয়েছে, এর আগে ঝাড়খণ্ডের জারাইকেলায় আইইডি বিস্ফোরণে নকশাল বিরোধী অভিযানের সময় 2 সিআরপি জওয়ান আহত হয়েছিল। কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্থনা সামিট 2025-এ যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ কাতারের স্থানীয় সময় রাত 9:40 দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিমানবন্দরে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। কাতারের সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, আর্থনা সামিট 2025 একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের দিকে উন্মেচন এবং সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা করা হবে। এর অংশ হিসেবে 22 ও 23 এপ্রিল সামিটে উপস্থাপন, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা ছাড়াও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে নিযুক্ত বাংলাদেশিদের বিষয়ে আলোচনা করেছেন এবং কিভাবে আরও শ্রমশক্তি কাতারে পাঠানো যায় বিষয়টি নিয়েও আলাপ করবেন বলে জানা গেছে।